আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, 2026 সালের 14ই মে যখন চায়নার গ্রেট হল অফ দ্য পিপলসে ডোনাল্ড ট্রাম্প এবং শি জিনপিং করমর্দন করছিলেন, তখন সারা বিশ্ব কিন্তু তাদের দিকে তাকিয়েছিলেন এবং একই সাথে সারা বিশ্ব ভেবেছিল যে এখানেই বোধহয় বিশ্বের ভবিষ্যৎ নির্ধারিত হচ্ছে। এই ভাবনাটা কিন্তু একেবারেই অমূলক নয়, অবশ্যই সেটা বলতেই হবে। এখন এই যে ডোনাল্ড ট্রাম্পের চায়না সফর, এটা কেন এত গুরুত্বপূর্ণ? ডেফিনেটলি অনেক গুরুত্বপূর্ণ। সেটার বিষয়টা নিয়েই আমি আজকে আপনাদের সাথে কথা বলবো। তাহলে চলুন আজকে আমরা শুরু করি হচ্ছে যে ডোনাল্ড ট্রাম্প কেন বাধ্য হলেন আসলে চায়নাতে যেতে। রেদার আমি এটা বলবো না যে ডোনাল্ড ট্রাম্পের চায়না সফর। তো শুরু করি প্রথমে এইটা যে ডোনাল্ড ট্রাম্প যখন চায়নাতে পৌঁছেছেন, তার সাথে যে কয়জন বিজনেস ডেলিগেটেড ছিল তাদের প্রায় সম্পদের পরিমাণ $5 ট্রিলিয়ন, যেখানে কিন্তু পুরো স্টক মার্কেটের চেয়েও বেশি। পুরো স্টক মার্কেটেও কিন্তু এই $5 ট্রিলিয়ন নেই বর্তমানে। আসলে ডোনাল্ড ট্রাম্পের হঠাৎ করে এই চায়না সফরটা কেন এত তাৎপর্যপূর্ণ হয়ে উঠলো, আপনি যদি দেখেন তাহলে এভাবে দেখতে হবে। বর্তমানে যুক্তরাষ্ট্রের জিডিপি সেটা হচ্ছে $30 ট্রিলিয়ন, যেখানে কিন্তু পারচেজিং প্যারিটি অনুসারে চায়নার জিডিপি হচ্ছে অলমোস্ট $40 ট্রিলিয়ন, যেটা অবশ্যই সারপ্রাইজিংলি অনেক বেশি। এবং চায়নার সক্ষমতা কিন্তু এখানেই প্রমাণ করে দেয় যে চায়না কেন ধীরে ধীরে গ্লোবালি তারা হচ্ছে যে একক আধিপত্যের কাছাকাছি চলে যাচ্ছে। সেটা কিন্তু এই ডেটা বা পরিসংখ্যান দেখলে আমরা অনেকটাই বুঝতে পারি। তারপরে যে বিষয়টা অবশ্যই আছে যে ট্রেড সারপ্লাস, চায়নার যে বর্তমান ট্রেড সারপ্লাস সেটা কিন্তু আসলে অভাবনীয়, অকল্পনীয় এবং অ্যাবসোলুটলি অ্যামাইজিং। আপনি যদি দেখেন যে চায়না 2024 সালে অলমোস্ট প্রায় $1 ট্রিলিয়ন তারা ট্রেড সারপ্লাস করেছে, যেটা কিন্তু হচ্ছে যে দ্যাট মিনস হচ্ছে তারা আমদানির চেয়ে রপ্তানি বেশি করেছে এবং সেখান থেকে তারা $1 ট্রিলিয়ন বেশি করেছে এবং লাভ করেছে, যেটা হচ্ছে তাদের ডেফিনেটলি একটা ভাইটাল ইকোনমিক স্ট্রং জোন বলেই আমি মনে করি। এরপর যদি দেখেন যে গ্রোথ রেট কেমন বর্তমানে, কিন্তু আমি যদি সুপার পাওয়ার কান্ট্রি হিসেবে ধরি বা সবাই যে ধরে যে আমেরিকা অনেক শক্তিশালী দেশ, অনেক সুপার পাওয়ার, বিশ্বের সবচেয়ে শক্তিশালী প্রেসিডেন্ট হচ্ছে ডোনাল্ড ট্রাম্প, আসলে কি সত্যিই তাই? যদি আমরা বাস্তবে সেটা আসলে দেখতে যাই তাহলে কিন্তু আমাদেরকে ভিন্ন চোখে দেখতে হয়। সেটা কিভাবে? আপনি দেখেন বর্তমানে যে আপনার চায়নার যে জিডিপি গ্রোথ সেটা হচ্ছে 5.5%, যুক্তরাষ্ট্রের হচ্ছে বর্তমানে 2.5%। আর এই গ্রোথ রেটটা যদি এভাবে চলতে থাকে তাহলে ডেফিনেটলি কিন্তু এটা বলতেই হয় যে আগামী 40 সালের মধ্যেই কিন্তু চায়না জিডিপিতে সবচেয়ে বেশি এগিয়ে থাকবে এবং ইকোনমিক্যালি সবচেয়ে বেশি স্ট্রং জোনে চলে যাবে, যেটা কিন্তু ডেফিনেটলি তার যে একক আধিপত্য বিস্তার করার যে সক্ষমতা সেটা কিন্তু অনেকাংশেই বেড়ে যাবে বলে আমি মনে করি। দ্যাটস ওয়াই ডোনাল্ড ট্রাম্প বাধ্য হয়েছেন যুক্তরাষ্ট্র যেতে, এবং যুক্তরাষ্ট্রে যেতে যে বাধ্য হয়েছেন ডোনাল্ড ট্রাম্প তারও আরও কিছু ভাইটাল কারণ রয়েছে, সেটা ডেফিনেটলি ধীরে ধীরে আমরা সেখানে যাব। এবং সেটা কিন্তু খুবই একটি মানে আনএক্সপেক্টেড ফেনোমেনা যদি আমি বলি যে কেন আসলে ডোনাল্ড ট্রাম্প হঠাৎ করে এত দ্রুত সে হচ্ছে যে চায়নাতে গিয়েছেন। এরপরে যদি আপনি দেখেন যে চায়নার যে আপনার ভ্যালিড পেটেন্ট হচ্ছে যে বর্তমানে সেটা হচ্ছে প্রায় 7.32 মিলিয়ন, যেটা কিন্তু বিশ্বের সবচেয়ে সর্বোচ্চ। অর্থাৎ চায়না বিভিন্ন ইনভেনশনে, ভ্যালিড ইনভেনশনে তার যে স্বত্বাধিকারী রয়েছে তার হচ্ছে বিশ্বের যে কোনো দেশের চেয়ে কিন্তু চায়নার হচ্ছে বেশি। এই যে ইকোনমিক্যালি ডমিনেন্স যে চায়না করছে বর্তমানে, এটা কিন্তু ডেফিনেটলি তাকে একটি অনন্য উচ্চতায় নিয়ে গেছে বলেই সবাই মনে করেন, এক্সপার্টরাও মনে করেন, ডেফিনেটলি আমরাও তাই মনে করি। এখন যদি ধরেন যে তার হচ্ছে যে বর্তমানে এআই বা রোবোটিক্সে চায়নার অবস্থান কেমন, দ্যাট ইজ ভেরি অ্যামাইজিং এবং খুবই কিন্তু অকল্পনীয় একটি ব্যাপার যে বর্তমানে চায়নার এআইতে ইনভেস্টমেন্ট রয়েছে হচ্ছে $75 বিলিয়ন, এবং রোবোটিক্সের যে আপনার স্ট্যাট দেখি সেটা হচ্ছে তার হচ্ছে 60% হচ্ছে চায়নার স্বত্বাধিকারী, এবং সেটা কিন্তু বিশ্বের প্রায় 2/3, যেটা শুনলে কিন্তু অবাক না হয়ে কোনো উপায় নাই এবং ডেফিনেটলি সেটা অবাক করার মতোই একটি বিষয়। এখন যদি ধরেন হচ্ছে যে ইন্টারনেট ইউজিংয়ে চায়নার অবস্থা কেমন, অলমোস্ট 602 মিলিয়ন পিপল কিন্তু হচ্ছে চায়নাতে ইন্টারনেট ইউজ করে, যেটা যুক্তরাষ্ট্রের সমগ্র জনশক্তির কিন্তু চায়নার সমান না। তাহলে বুঝতে হবে যে টেকনোলজিক্যালি যে চায়না কতটা আপডেটেড, তারা হচ্ছে ইকোনমিতে কীভাবে ডমিনেন্স করছে সারা বিশ্বে, যার কারণে কিন্তু ডোনাল্ড ট্রাম্পকে আসতে হয়েছে, চায়নাতে বাধ্য হয়েছে। এবং যে ক্রাইসিসটা চলছে ইরান, ইউএসএ এবং ইসরায়েল, সেই ক্রাইসিসটা কিন্তু আরও বেশি করে ডোনাল্ড ট্রাম্পকে এখানে নিয়ে এসেছে, বিকজ এটার সাথে রিলেটেড হচ্ছে হরমুজ প্রণালী। ডেফিনেটলি বর্তমানে যে আমেরিকার যুদ্ধ যে সরঞ্জাম আছে সেখানেও কিন্তু অনেক ল্যাকিংস আছে, সেই ল্যাকিংসগুলো কিন্তু চায়নার জন্যই আছে, সেটাও কিন্তু একটা ভাইটাল ফ্যাক্টর। চলুন সেটা নিয়ে আমরা কিছু কথা বলি।
আপনি যদি দেখেন ম্যানুফ্যাকচার, আমি চায়নার কিছু মানে ইম্পর্টেন্ট ডেটা দিই, যেটা দেখলে বোঝা যাবে যে চায়না কতটা আসলেও স্ট্রংলি ডমিনেন্স করছে সবাইকে। সারা বিশ্বের প্রায় 30% ম্যানুফ্যাকচারিং চায়না নিজে করে। ডেফিনেটলি এই যে 30% সারা বিশ্বের একা ম্যানুফ্যাকচারিং করে একটা দেশের জন্য, সেই দেশ ইকোনমিতে কতটা স্ট্রং সেটা না বললেও চলে। তারপর দেখেন যে গ্রিন এনার্জি কিন্তু এখন বর্তমান বিশ্বের অনেক একটা ইম্পর্টেন্ট ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। যেটা যদি আরও বলি স্পেসিফিক্যালি, যে বর্তমান যে ক্রাইসিসটা চলে গেল, যে তেলের কারণে কিন্তু অনেক ইন্ডাস্ট্রিয়াল ইকোনমি ইম্পিড করেছে, অনেকেই সাফারার হয়েছে, অনেক দেশে কিন্তু প্রবলেম হয়েছে, ইভেন তাদের মূল্যস্ফীতি বেড়েছে, ইকোনমিতে ইম্প্যাক্ট ফেলেছে। সেখানে গ্রিন এনার্জির ইম্পর্টেন্সটা কিন্তু ধীরে ধীরে বোঝা যাচ্ছে। সেখানেও কিন্তু চায়না পিছিয়ে নেই। বিশ্বের প্রায় হচ্ছে আপনার সোলার শক্তির যে 80%, সেটাও কিন্তু অলমোস্ট হচ্ছে চায়না করে। তাহলে দেখুন যে সোলার সিস্টেমে চায়নার যে কম্প্যাক্ট একটা সিচুয়েশন বা পজিশন, সেটা না বললেই নয়। এমনকি ইভি ইলেকট্রনিক ভেহিকেল, সেইখানে কিন্তু চায়না যথেষ্টভাবে এগিয়ে রয়েছে। চায়নার ইলেকট্রনিক ভেহিকেলের যে উৎপাদন, সেটাও কিন্তু অলমোস্ট 70%, যেটা সারা বিশ্বের চেয়েও বেশি। তাহলে যদি চায়না এই গ্রিন এনার্জিতেও এতটা এগিয়ে যায়, তাহলে আমার মনে হয় যে তাদের যে ক্রাইসিস যদি সামনে কখনো আসেও, আমার মনে হয় যে তারা একা হ্যান্ডেল করার জন্য সেটা যথেষ্ট। এবং চায়না নিজেকে আসলে এমনভাবে প্রিপেয়ার করছে যাতে বিশ্বকে সে একা ডমিনেন্স করতে পারে, সেদিকে কিন্তু চায়না অনেকটাই এগিয়ে যাচ্ছে। এটা কিন্তু একটি বিস্ময়ের যেমন, এবং ডেফিনেটলি এটা সারা বিশ্বের জন্য কিন্তু একটি জিওপলিটিক্যাল বার্তা হতে পারে। এই বিষয়ে কোনো সন্দেহর অবকাশ আমি দেখি না। তারপরে যে ব্যাপারটি আমি খুব করে বলি, সেটা হচ্ছে যে কথাটা বলছিলাম যে আসলেও কেন যুক্তরাষ্ট্রের আসলে চায়নাতে আসতে হয়েছে, যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ রেয়ার আর্থ হচ্ছে একটি খনিজ সম্পদ। অনেকেই হয়তো জানেন না যে এই রেয়ার আর্থ দিয়ে কিন্তু যুদ্ধ সরঞ্জাম থেকে শুরু করে যুদ্ধ আর্মস কিন্তু এই রেয়ার আর্থ লাগে। এখন কেন লাগে, যেমন একটি যুদ্ধ বিমান হচ্ছে 35 ফাইটার, সেটা হচ্ছে প্রিপেয়ার করতে কিন্তু অবশ্যই বা কনস্ট্রাক্ট করতে বা প্রডিউস করতে প্রায় 900 পাউন্ড খনিজ, এই রেয়ার আর্থ খনিজ কিন্তু লাগে। ডেফিনেটলি কিন্তু যুক্তরাষ্ট্র কিন্তু এই যে রেয়ার আর্থটা, এটা কিন্তু চায়নার কাছ থেকে নিতে হয়। এখন অনেকেই প্রশ্ন করতে পারেন, সিরিয়াসলি কি চায়না থেকে যুক্তরাষ্ট্র এটা নেয়? ডেফিনেটলি নেয়। সেটা যদি চায়না থেকে সরাসরি ইম্পোর্ট না করে, ডেফিনেটলি অন্য কোনো দেশের মাধ্যমে সেটা ইম্পোর্ট করে। আমরা সবাই জানি যে চায়নার বিনিয়োগ কিন্তু শুধু চায়নার যে হাব বা চায়নার যে কান্ট্রি, সেখানে কিন্তু সেন্টার না, তাদের বিনিয়োগ কিন্তু সব জায়গায় রয়েছে। আপনি যদি দেখেন আফ্রিকা মহাদেশে, সেখানেও চায়নার বিনিয়োগ রয়েছে। আপনি যদি দেখেন যে এশিয়াতে চায়নার বিনিয়োগ রয়েছে। দ্যাট মিনস কিন্তু চায়নার যে বিনিয়োগ রয়েছে এবং চায়নার যে প্রোডাকশন রয়েছে, সারা বিশ্ব কোনো না কোনোভাবে ডেফিনেটলি চায়নার উপর অনেক বেশি ডিপেন্ডেন্ট। এটা নিয়ে কোনো তর্কের অবকাশ রাখে না। এবং কেন বললাম, এই রেয়ার আর্থের হচ্ছে আপনার 90% সাপ্লাই চেইন কিন্তু চায়না মেনটেন করে। দ্যাট মিনস কিন্তু যুক্তরাষ্ট্র এখানে ডেফিনেটলি একটি ব্যাকফুটে গিয়েছে, এবং এই যে আমদানির যে ক্ষেত্রটা, সেটা কিন্তু চায়না অনেকটা কমিয়ে দিয়েছে বলে বিশেষজ্ঞরা মনে করেন। এটা কিন্তু একটি অন্যতম কারণ আসলে যুক্তরাষ্ট্রের জন্য। এরপর যদি দেখেন আপনি যে চায়নার আর কি সক্ষমতা রয়েছে, আপনার ধরেন এই যে ইরান এবং আপনার হচ্ছে যুক্তরাষ্ট্র যে যুদ্ধটা হলো, হ্যাঁ, সেই যুদ্ধটা কিন্তু আপনার আমেরিকার যেটা করেছে, সেটা হচ্ছে তাদের যে টমাহক রয়েছে, টমাহকটা হচ্ছে 1 বছরে যেটা তারা ইউজ করে তার 10 গুণ তারা ইউজ করেছে, যার ফলে তাদের 50% মিসাইল কিন্তু কমে গিয়েছে। এখন এই অবস্থাতে যদি তারা ইরানকে আবার অ্যাটাক করতে চায় বা ইরানকে প্রিভেন্ট করতে চায়, এটা কিন্তু প্রায় অসম্ভব যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের জন্য। এটাও কিন্তু একটি বিশাল কারণ যে এই আপনার হচ্ছে যে এই যুক্তরাষ্ট্র থেকে ডোনাল্ড ট্রাম্প চায়নাতে এসেছেন। এবং মজার ব্যাপার হচ্ছে যে এই মিসাইলে ইউজ করার যে চিপগুলো রয়েছে, যে ফিউলগুলো ইউজ করতে হয়, সেটাও কিন্তু এই চায়নাতে কিন্তু উৎপাদিত হয়। এবং অনেক দেশই কিন্তু এইটার উপরে ডিপেন্ডেন্ট হচ্ছে চায়নার উপর। অলমোস্ট তারা কিন্তু এটার 70% চেইন মেনটেন করে, যে কারণে একটি বলতে হচ্ছে যে ডেফিনেটলি ডোনাল্ড ট্রাম্পকে না আসলেই হতো না। এখন আরেকটি ব্যাপার বলি, চায়নার দেখেন একটা মিসাইলের কথা বলি আমি, যেটা হচ্ছে আপনার এন্টি সুপারসনিক এন্টি মিসাইল সিস্টেম, যেটা হচ্ছে যে সাবমেরিনে ইউজ করা হয়। সেটা হচ্ছে রেঞ্জ হচ্ছে 20,000 কিলোমিটার, যেটার হচ্ছে মডেল হচ্ছে আপনার F-35, সরি, এটা হচ্ছে যে DF-5C, যেটা হচ্ছে যে আপনার অত্যন্ত ধ্বংসযজ্ঞের জন্য যথেষ্ট, এবং যেটা অনায়াসে যে কোনো দেশকে, মোটামুটি দেশকে না হলেও কিন্তু তারা ধ্বংসযজ্ঞ চালাতে পারে কিছু অংশ বা কিছু পার্সন। সেখানেও কিন্তু চায়না যথেষ্ট পরিমাণে এগিয়ে রয়েছে। এখন এই যে এখন ধরেন এই ইন্দো প্যাসিফিক এবং হচ্ছে যে
বঙ্গোপসাগর থেকে শুরু করে যদি আমি চিন্তা করি যে বর্তমানে হরমুজ প্রণালী পর্যন্ত, সেখানে কিন্তু বর্তমানে যুক্তরাষ্ট্রের যে আধিপত্য কমেছে সেটা কিন্তু যুক্তরাষ্ট্র নিজেই বুঝতে পেরেছে। এবং এই হরমুজ প্রণালী যদি কোনোভাবে খোলা যায় এবং ইরানের সাথে যদি কোনো সমঝোতায় যেতে হয়, ডেফিনেটলি চায়নার মাধ্যমে যেতে হবে। এবং চায়নার শি জিনপিংয়ের যে অ্যাটিটিউড আমি দেখেছি সেটা হচ্ছে যে ডোনাল্ড ট্রাম্প আসবেন, বসবেন, আর হচ্ছে যে চায়না সব কিছু মেনে নেবে, ব্যাপারটা তাও না। যদি এইরকম হয় যে গ্লোবালি সেটা হচ্ছে চায়না এবং ইরান ব্লক বা রাশিয়া ব্লক যদি সেখানে তাদের বেনিফিট খুঁজে পায়, সেক্ষেত্রে হয়তো ডোনাল্ড ট্রাম্প যা বলেছেন বা যা হয়েছে সেটা আমরা 2-3 মাস পর হয়তো ইম্প্যাক্টটা দেখতে পারবো, সেটা ডেফিনেটলি শিওর। তারপরে আমি যে কথাটা শেষে বলি সেটা হচ্ছে যে এই সফরটা অবশ্যই অনেক গুরুত্বপূর্ণ ছিল, অনেক তাৎপর্যপূর্ণ ছিল এবং ডোনাল্ড ট্রাম্পকে আসতেই হতো। এমন না যে চায়না খুব করে চেয়েছে যে ডোনাল্ড ট্রাম্প আসুক, আমার নয় ডোনাল্ড ট্রাম্পের আর কোনো ওয়েই নাই এখন চায়না যাওয়া ছাড়া, যার কারণে কিন্তু এই ডোনাল্ড ট্রাম্প কিন্তু চায়নাতে পৌঁছেছেন। এবং যেটা আগামী 2-3 মাসের জিওপলিটিক্সে আমরা ডেফিনেটলি নতুন কিছু হয়তো দেখতে যাচ্ছি, সেটা আমরা দেখতে পাবো। এখন চায়নার দু একটা সীমাবদ্ধের কথাও আমি একটু বলি, সেটা তেমন বেশি কিছু না। সেটা হচ্ছে যে চায়নার বর্তমানে প্রায় 25% জনসংখ্যা রয়েছে যারা 60 ঊর্ধ্ব অবস্থানে রয়েছে। তাদের একটি কর্মক্ষম জনগোষ্ঠী হয়তো কমতে শুরু করছে, সেটাও নিয়ে আমার মনে হয় যে চায়না ওয়েল প্রিপেয়ার্ড। তারা ভবিষ্যতে এই ব্যাপারে কী করবে না করবে, আমি মনে করি যে সেই চ্যালেঞ্জটা তারা ফেস করতে পারবে। আর ছোট একটি পরিসংখ্যান দিই, সেটা হচ্ছে তাদের বর্তমানে 17% যুবকদের মধ্যে হচ্ছে বেকারত্বের অবস্থায় রয়েছে। সেটাও কিন্তু চায়নার মতো একটি দেশ, একটা ইনভেন্টিভ দেশ, সেটা তারা অবশ্যই কাটিয়ে উঠতে পারবে বলে আমি বিশ্বাস করি। আমি এখানে চায়নার সাপোর্ট নিচ্ছি না, রেদার যে চায়না যেটা করেছে বা যেটা করছে সেটা কিন্তু ডেফিনেটলি একটি যুগান্তকারী একটি অবস্থায় চায়না রয়েছে এবং সেই দিকেই ধাবিত হচ্ছে। এবং সারা বিশ্বে যে একক আধিপত্য করার জন্য আমরা যেটা দেখলাম যে ইকোনমি ডোমিনেন্স থেকে শুরু করে ম্যানুফ্যাকচারিং থেকে শুরু করে তাদের যে টেকনোলজিতে এআই রোবোটিক্সে তারা যেভাবে এগুচ্ছে, সেটা কোয়াইট অ্যামেজিং। সবাই খুব ভালো থাকবেন বন্ধুরা। ডেফিনেটলি আপনাদের সাথে আমার অন্য কোনো একটি প্রোগ্রামে দেখা হবে, হতে পারে সেটা জিওপলিটিক্স, জিওইকোনমি, গ্লোবাল স্ট্র্যাটেজি, এনার্জি সেক্টরস, অথবা বাংলাদেশের জিওপলিটিক্স, বাংলাদেশের ইকোনমি, বাংলাদেশের রাজনীতি এবং বাংলাদেশের যে কোনো ইস্যুতে বা সোশ্যাল ক্রাইসিস ইস্যুতে আমি আপনাদের সামনে হয়তো আবার হাজির হব। সে পর্যন্ত আপনারা ভালো থাকুন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।